হ্যালো, আমি গোস্ট 360 থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাকে যে গল্পটি বলবো, এই গল্পটি আমাকে পাঠিয়েছেন রংপুরের একজন লোক। সে আমাকে SMS এর মাধ্যমে এই গল্পটি পাঠিয়েছেন। তার সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। সে তখন ক্লাস 7-এ পড়ে। পড়াশোনার পাশাপাশি পাখির বাসা, পাখিদের ধরা তার একটা অভ্যাস ছিল। তার সাথে তার এক বন্ধু, যাকে সে খুব ভালোবাসতো, সে তার সাথে সবসময় থাকতো। তাকে নিয়েই সে মূলত এই কাজগুলো করে গিয়েছিল। একদিন সে একটা মাঠে যায়। মাঠে একটা চড়ুই পাখি দেখতে পায়। চড়ুই পাখিটার পিছন পিছন ধাওয়া করতে করতে তারা দু বন্ধু মিলে একটা জঙ্গলে আসে। জঙ্গলে আসার পর তাদের মনের ভিতর একটা ইন্টেনশন ছিল যে চড়ুই পাখিটার তাদেরকে ধরতেই হবে। তখন আনুমানিক বেলা 12টা 10 থেকে 20 হবে। তারা দুজন মিলে সেই চড়ুই পাখি ধরার জন্য একটা গাছের নিচে যায় আর কি। সেই জঙ্গলের ভিতরে সেই এমন একটা পরিস্থিতি যে দেখলে গাটা ছমছম করে ওঠে। যদিও বা এই জিনিসটা তাকে ওইভাবে নাড়া দেয় নাই, তাদের ইন্টেনশনটাই ছিল যে এরকম, যে চড়ুই পাখিটা তাদেরকে ধরতেই হবে। আর চড়ুই পাখির তারা নিয়ে গিয়ে সেগুলো জবাই করে খেত বা ছোটোখাটো পিকনিক করতো আর কি। এরকম সময়ে তারা গাছের দিকে একটা লক্ষ্য করলো, কোনো একটা লাল আলো যেন চড়ুই পাখিটার গায়ে পড়লো। পড়ার সাথেই সে আর চড়ুই পাখিটাকে দেখতে পারল না, বা সে যে তার বন্ধু ছিল সেও দেখছে না, আবার এও দেখছে না। এমন একটা পরিস্থিতিতে তারা ভাবলো হয়তো বা কোথাও উড়ে গেছে। তারা দুজন মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু করার পরেও সেই চড়ুই পাখিটাকে পাওয়া যাচ্ছিল না। এমন একটা সময় হঠাৎ দেখা গেল যে চড়ুই পাখিটা তার কাছ থেকে উড়ে যাচ্ছে যখন তারা চড়ুই পাখিটার পিছনে লক্ষ্য করতে করতে তারা একটা কবরের কাছে যায়। চড়ুই পাখিটা ওই কবরে যে অংশটা ভাঙা আছে সেই ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকে গেল। তখন তার বন্ধুর একটু ভয় না হলেও তার নিজে থেকে একটু ভয় লাগতেছিল যে আসলে কোথায় গেল আর এখানেই গেল কেন। কিন্তু সেই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তার বন্ধু ওই কবরে ঢোকার জন্য একটা মোটামুটি সিদ্ধান্ত নিল আর কি। মানে তাদের ইন্টেনশন এইটাই যে হচ্ছে চড়ুই পাখি মাস্ট বি ধরতেই হবে, তারা চড়ুই পাখি ধরবেই। এরকম করতে করতে যখন অনেকক্ষণ সময় তারা দেখলো, বা অনেক সময় ঢিল মারছে কবরের ভিতর, কোনো পাখিটা বের হয়ে আসে কি না। আসলে এরকম করার পরে অনেকক্ষণ যখন পার হয়ে গেল, তখন তারা সিদ্ধান্তটা একটু কঠোরভাবে নেওয়ার চিন্তা ভাবনা করলো যে তারা যে কোনোভাবেই হোক ওই চড়ুই পাখিটাকে ধরবেই। কবরটা মাঝখানটা ভাঙা, ভিতরে মানুষের মাথার খুলি অনেকটা মাটির নিচে কিছুটা গেছে আর কিছুটা উপরের খুলিটা যেন পুরোটাই পরিষ্কার, একটু স্যাঁতস্যাঁতে রং ধারণ করছে হয়তো বা পানি পড়ার কারণে। দাঁতগুলো যেন হা করে বার হয়ে আছে, কিছু দাঁত ওখানে নেই, মানে জাস্ট একটা কঙ্কালের যে থাকে সেম এতেই আছে আর কি। আনুমানিক কবরটা 1 থেকে 1.5 বছরের হবে, যার কারণেই তো ভেঙে গেছে। কবরের বাঁশগুলো যেগুলো আছে, ওই বাঁশগুলো অনেকটা
কোনোটা আবার শুকনো ঝুরঝুরে, যেটা ভেঙে গেছে, যেটা আবার কিছু কিছু বাঁশ শক্ত আছে। ওর ভিতর থেকেই একটা শব্দ আসলো, ওই পাখির যে শব্দ হয় আর কি। তখন তার বন্ধু আর এটা মেনে নিতেই পারতেছিল না যে তাকে এই পাখিটাকে ধরতেই হবে। এমন একটা পরিস্থিতিতে তার বন্ধু এতটাই উদ্বিগ্ন হলো যে সে যে কোনো মূল্যেই পাখিটাকে ধরবে। সে একটা কবরে নামার সিদ্ধান্ত নিল। এরকম অবস্থায় আসলে কি করা উচিত সেটা সে বা আমরা ওইভাবে বুঝতে পারিনি। একটা সময় আমরা কবরে নামার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি যখন নেওয়া শেষ, সে প্রথমে কবরের কাছে গেল। কবরের পাশে যখন গেল তখন কবরের একটা বাঁশ সে তুলে দিল আর কি। তুলে দেওয়ার পরে সে এখন ভিতরে নামবে। এমন একটা পরিস্থিতিতে কবরটা ধাম করে একটা শব্দ হয়ে পুরো কবরটা ভেঙে গেল। আমরা তো অনেকটা ভয় পেয়ে গেলাম। ও আবার কবরের ভিতর থেকে উঠে আসলো। আমরা পাখিটাকে আর পেলাম না। এরকম অবস্থায় যখন আমরা আবার বাসায় ফিরছি, হঠাৎ দেখা যাচ্ছে সেই পাখিটাকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ধাওয়া করলাম। আসলে পাখি উড়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে পাখিটা হাঁপায়ে গেলেই কোথাও না কোথাও এক জায়গায় থামবে, কিন্তু আসলে সে পাখিটা যেন থামার কথাই বলছে না। আবার ওই রকম করতে করতে আবার সে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। আমার বন্ধু তো সে অনেক দ্রুত যাচ্ছে, মানে তার বন্ধু অনেক দ্রুত যাচ্ছে, সে আসলে আস্তে আস্তে যাচ্ছে আর কি। এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে ওখানে যে ওকে পাখিটা ধরতে হবে। এতে যদি তার জীবনও যাক, কিন্তু পাখিটা তাকে ধরতেই হবে। পাখিটা ধরার চেষ্টা করার জন্য সে ভিতরে গেল, আবার জঙ্গলের ভিতরে আবার ওই সেম কাহিনী। পাখিটা ধরার চেষ্টা করলো, ডাল থেকে একটা লাল আলো এসে ওই পাখিটাকে আবার নিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখতেছি পাখিটা আমাদের কাছে আসছে, উড়ে বেড়াচ্ছে। এরকম কাহিনী যখন বাড়তে থাকলো, অনেকটা ভয় লাগতে শুরু করেছিল তার বন্ধুর আর কি। আমারও একটু ভয় লাগা শুরু হয়েছিল। আমি অনেকটাই সাহস নিয়ে বললাম, কি হবে হবে, পাখিটাকে আমাদের ধরতেই হবে। এমন একটা পরিস্থিতিতে হঠাৎ গাছ থেকে কিছু ঢিল পড়লো আমাদের গায়ে। প্রথমে কিছু ঝুড়া মাটি, আর পরে ছোট ছোট কিছু ঢিল পড়লো। ঢিল পড়াতে আসলে আমরা বুঝতে পারলাম এখানে কোনো একটা কিছু ঝামেলা আছে। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমরা সোজা বাসায় আসার চিন্তাভাবনা করলাম। আচ্ছা, আমরা যখন বাসায় আসতেছি এই সময়ে আমার বন্ধুর মাথায় হঠাৎ একটা জোরে ঢিল পড়ল। সাথে সাথেই সে একটা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, সে কথা বলতে পারতেছে না। এরকম অবস্থায় আমি চিল্লাচিল্লি করাতে কিছু লোকজন ওখানে আসলো। আসার পর ওকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে মাথায় পানি দেওয়ার পর মোটামুটি সে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা সবাই মিলে বাসায় চলে যাই। ওকে ওর বাবা মা এসে নিয়ে যায়। পরের দিনে আবার স্কুলে আমি যখন আসলাম, আসলে সেদিন সে আর স্কুলে আসে নাই। পরের দিনে স্কুলে আসে নাই। আমি ক্লাস করে আবার চলে যাচ্ছি। সেই সময়ে আমি যে ক্লাস থেকে বার হব, সেই সময় আবার আমি ওই সেম চড়ুই পাখিটাকে দেখলাম। আসলে পাখিটা কোনো একটা কিছু ইঙ্গিত করছে কি না এরকম আমার আসলে সেই সময় কোনো ধারণা ছিল না। এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে যে পাখিটা বারবার আমাদের সাথে এমনটা কেন করছে। আমি যখন এটা চিন্তা ভাবনা করলাম যে পাখিটা বারবার আসতেছে কেন, এরকম কিছু থিঙ্কিং করলাম আর কি। কিন্তু আসলে আমি ঠিক সঠিক থিঙ্কিংটা করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমাকে এটা মানতেই হবে। এভাবে সময় কাটতেছে, আমাদেরও একটা চাপ ক্রিয়েট হচ্ছে। প্রথম দিন তো বন্ধু স্কুলে আসলো না, আমিও আবার ওইভাবে চড়ুই পাখিকে দিয়ে একটু ভয় পেলাম। 2 থেকে 3 দিন পর ওকে আবার স্কুলে আসলো। আসার পর ওকে জিজ্ঞেস করলাম, স্কুলে কেন আসিসনি? সে বলল আমার জ্বর, আর
আমি স্বপ্নে ওই চড়ুই পাখিটাকে বারবার ধাওয়া করি। আমার ভিতর থেকে একটা ভয়, আমাকে কালো যেন একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে, ওই গাছটার নিচে। আমি আসলে এরকম একটা ভয় ভীতির ভিতর ছিলাম। আমরা দুজন আলোচনা করতে করতেই আমাদের মাঝে আবার সেই চড়ুই পাখিটা হাজির। এবার আমরা দুজন একটু ভয়ে ভয়ে আসলে সব কিছু করলাম আর কি। মানে সিচুয়েশনটা, আমরা যে সিচুয়েশনটায় আছি সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করলাম। আমি ওকে সাহস দিচ্ছি, ও আমাকে সাহস দিচ্ছে, এরকম একটা বিষয়। ও বলছে কিছু হবে না, আর আমি বলছি এগুলো কোনো বিষয় না, এরকম আমাদের মনের ভুল। কিন্তু আমরা দুইজনই মনে মনে অনেক ভয় পেয়েছিলাম আর কি। আমি তো ওইভাবে ভয় পাই নাই বললে ভুল হবে, আমি মোটামুটি অনেক ভয় পাইছি। পরের দিন আবার ও স্কুল আসলো, ওর ভীষণ জ্বর। এমন একটা অবস্থায় ওকে বাসায় যাইতে হলো এই জ্বরের জন্য আর কি। এভাবে কিছুদিন কাটার পর ও কেন জানি আর স্কুলে আসাই বন্ধ করলো। আমি ওইভাবে খোঁজ নিলাম না তার। কিন্তু কিছুদিন পরে আমি শুনলাম সে জ্বরের কারণে নাকি তার বড় একটা টাইফয়েড হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পরেও তার নাকি জ্বর কমছে না, ইঞ্জেকশন দিচ্ছে, কমছে না। তখন একটা ওঝাকে আনা হলো আর কি। সে ভয় পায়, এই জন্য একটা ওঝা, বা আমরা গ্রাম্য ভাষায় তাকে কবিরাজ বলি আর কি। তো কবিরাজ আসলো, আসার পর একটা লোক আসলো, আসার পরে সেম ওর বাম হাতের যে কনুইয়ালা আঙ্গুলটি আছে, মানে শেষ আঙ্গুলটা আর কি, ছোট আঙ্গুলটা, ওই আঙ্গুলটা চেপে ধরার পরে তার চোখের দিকে তাকাতেই আমার বন্ধু অনেকটা চোখটা বড় করে সেই কবিরাজের দিকে তাকালো। আমি সব ঘটনা সব যেন প্রত্যক্ষভাবে দেখতেছি। আমি ওর এইরকম সিচুয়েশন হওয়ার পরে আমি ওকে অনেকবার ওর সাথে কথা বলছি, কিন্তু আসলে কোনোভাবেই ও নর্মালাইজড হচ্ছিল না। আমি নিজে ভয় পেয়ে ওকে ভয় পেতে দেইনি আর কি। এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছিল। তারপরে এই সিচুয়েশন, তারপরে ওঝা যখন আসলো, সে যখন এরকম করে দেখালো, তারপরে বললো যে না, এর কিছু খারাপ আচরণ হয়েছে আর কি, এটা ওকে অনেক দিন থেকেই করে। তারপরে আমরা ওখান থেকে আমি চলে আসবো এমন সময় বললো যে এটা একটা জিন, খারাপ জিন, এই জিনকে ছাড়াতে হবে। আচ্ছা, সেই অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করা হলো। এই থেকে 7টা গ্রাম থেকে আর কি, 7টা পুরালা গ্রাম যে বলে, যেমন ধরেন গোবিন্দপুর, তারপরে কাবিলপুর, এইরকম যে সব গ্রাম আছে, সেই সব গ্রামের 7টা মসজিদ থেকে 7 বোতল পানি আনতে হবে। আর ওখান থেকেই আবার 3টা গ্রাম থেকে এই 7টা বাদে এক্সট্রা 3টা থেকে আবার 3টা বাঁশ কেটে নিয়ে আসতে হবে বিনা টাকায়। এখন এইরকম একটা সিচুয়েশনে তার ফ্যামিলি সবাই বললো যে আমরা শুক্রবারে আবার এখানে আসলে সবাই এগুলো ব্যবস্থা করব। হ্যাঁ, রীতিমতো ওই কাজ সেম। শুক্রবার দিন আমি আমার সকল কাজ শেষ করে, পড়াশোনা শেষ করে আম্মুকে বলে আমি এখানে আসলাম। আসার পরে কবিরাজ আসলো, সব কিছু ওখানে রাখা হলো। বোতলের পানিগুলো একটা বদনাতে ঢালা হলো, আর বাকিগুলো রাখা হওয়ার পরে ওকে মাঝখানে বসায়া ওর দিকে ওই কিছু কালাম বা দোয়া পরে পানি ছিটাতে থাকবে। যখন পানি ছিটাচ্ছে, ও অনেকটা একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, আবার পানি ছিটাচ্ছে, অনেকটা নাড়াচাড়া দিয়ে উঠছে। তারপরে অনেকক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পরে, ওর ভিতরে আমি একটা পরিবর্তন দেখলাম। সে যেন হঠাৎ করেই তার সব কিছু, মানুষের গরম যদি হঠাৎ করে লেগে যায়, যেমন সব কাপড় চোপড় খুলে ফেলে, সেম একটা কাহিনী ওই রকম শুরু হইলো। সে সকল শার্ট তারপরে এগুলো সব ছিঁড়ে ফেলছে।
এরকম করতে করতেই ওই কবিরাজ জিজ্ঞেস করলো, তুই এই বাচ্চার সাথে কেন এসেছিস, আর বাচ্চাকে কেন এত লক্ষ্য করে এক অত্যাচার করতেছিস? তখন ওখান থেকেই ওর ভাষায় ও বলছে, এই ছেলে আমার সাথে বেয়াদবি করছে। তে বলছে, এই তো ছোট মানুষ, বেয়াদবি করলে মাফ করে দিবি, তাহলে কি ডিস্টার্ব করতেছিস কেন? বলল, আমি একে ডিস্টার্ব করিনি, এ আমাকে ডিস্টার্ব করছে। আমি একদিন চড়ুই পাখি হয়ে যখন যাচ্ছিলাম মিষ্টি কিনতে, তখন এই ছেলে আমাকে দেখে ফেলে। সে আমাকে ধাওয়া করতে 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 জঙ্গলে নিয়ে আসে। জঙ্গল থেকে আমি যখন অদৃশ্য হয়ে যাই, তখন তারা আবার আমার কিছুক্ষণ বা আমার উপস্থিতি দেখে আবার তারা আমাকে ধাওয়া করে। আমি ধাওয়া করার কারণে আমি একটা কবরে গিয়ে লুকাই। আমি যখন সেই কবরে গিয়ে লুকালাম, তখন ওই কবরেও এরা হামলা দেয়। মানে ওখানে গিয়ে আমাকে ওখান থেকে ধরবে এইরকম একটা, সে কবরের বাতির যে ফাঁক দিয়ে আমাকে একটু একটু দেখা যাচ্ছিল, সেই থেকে ওরা কবরের কাছে আসলে কবরটা আবার ভেঙে পড়ে। আসলে এরা আমাকে অনেক ডিস্টার্ব করছে, যার কারণে আমি একে শাস্তি স্বরূপ একটু এরকম করছি। তাছাড়া এই ছেলের আমি তেমন কোনো ক্ষতি করিনি। তো বললো, এই ছেলেকে ছেড়ে দে। কবিরাজ বলছে, ছেলেকে ছেড়ে দে। এ বলছে, না, এখন আর সম্ভব না, একে আমি আর ছাড়তে পারবো না, কারণ এই আমার অনেক ক্ষতি করছে। কবিরাজ বলল, কি ক্ষতি করছে? আমাকে অনেক দৌড় করাইছে, এর কারণে আমি আমার ওই এলাকাতে আর যেতে পারছি না। তো কবিরাজ বলল, আমি তোর এলাকাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিব। তো অনেক কিছু বলার পর সে এই ছেলের শরীর থেকে আর সরবেই না, মানে আমার বন্ধুর শরীর থেকে সে আর সরবেই না। না সরার কারণে একটা পর্যায়ে ওর ওপর অনেক টর্চার করা শুরু করলো। একটা সময় কিছু তাবিজ দিয়ে ওর শরীরটা বন্ধ করে দিল, আর ওই যে জিনটা আছে, জিনটা মানে জোরে জোরে, এমন জোরে জোরে চিৎকার করা শুরু করলো যে বাঁচাও 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 বাঁচাও। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার বন্ধুই যেন বিপদে পড়ছে, আমি তাকে সহযোগিতা করি। এরকম ঘটনা ঘটার পরে পুরো এলাকাতেই তো ওখানকার মানুষ সবাই আমাকে একটু আর চোখে দেখার চেষ্টা করলো যে আমরা পাখির জন্য এত কিছু করেছি। অনেকেই আবার কিছু কিছু যারা যে মুরব্বী আছে আর কি, তারা আমাদের মোটামুটি একটু গালিগালাজি করলো যে এরকম করছো কেন তোমরা। আমরা সব কিছু হিসাব টিসাব মেনটেন করে আমি বললাম যে আসলে এটা আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে। তারপরে জিনটা অনেক অত্যাচার করার পরে, কবিরাজ যখন অত্যাচার করলো, তখন জিনটা আপন ইচ্ছায় বলল যে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আর এর শরীরে কখনো আসবো না। এই কথা বলার পর জিনকে বলা হলো যে তুমি যে এর কাছ থেকে চলে যাবা তার প্রমাণটা কি, আর তুমি থাকোই কোথায় এটা বলো। সে বলল, আমি অনেক দূরে থাকি, আমরা মাঝে মাঝে যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে তখন আমরা এই বাজারে আসি, বাজারে এসে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে যাই। এই মিষ্টিগুলো আমাদের খুব সুস্বাদু খাবার, আর যার কারণে আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে যাই আর কি। তখন ওই ওঝাটা বলল, মানে কবিরাজটা বলল যে খেয়ে আর কখনো কিন্তু এর শরীরে আসা যাবে না। জিন বলল, ঠিক আছে, কিন্তু এই ছেলেরা যদি আর কখনো এরকম কিছু করে, এর চাইতে খারাপ কিছু হবে। জিন বলল, সেটা আমি দেখছি। জিনকে বলা হলো, সেটা আমি দেখছি, আর তুমি কখনো এর শরীরে আর আসবে না। হ্যাঁ, সে বলল আর আসবে না। এই কথা বলে যে তুমি যে চলে যাবা, তাহলে তার একটা প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে গেছো, আমরা কেমনে বুঝবো যে তুমি চলে গেছো। তখন বলল, কি প্রমাণ তোমাদের লাগবে? তো বললো যে হ্যাঁ, আমার মাথার উপরে একটা গাছ আছে, এই গাছের একটা ডাল ভেঙে রেখে দাও। সে বলল, আচ্ছা ঠিক আছে। তার 10 থেকে
5 মিনিট হবে এরকম একটা সময় আমার বন্ধুর শরীরটা নিস্তেজ হয়ে গেল। আর 10 থেকে রবিন নামের আমার একটা বন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তার আগে আমি বলিনি, এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নওগাঁর একজন ছোট ভাই, যে আমার ফেসবুকে মাঝে মাঝে মডারেটরের কাজ করে। তার পারিবারিক থেকে এই বিষয়গুলো সে একটু বেশি হ্যান্ডেলিং করে আসছে, তো মানে ভূত প্রেত এগুলো সে বিশ্বাস করতো না, কিন্তু তার সিচুয়েশনটা এমন দাঁড় হয়ে গেছে যে যে ভূত প্রেতকে বিশ্বাস না করলে সে যেন চলতেই পারবে না। অনেকটা বলা যায় সে কালাজাদুর একটা চক্রের মধ্যে পড়ে গেছে। কালাজাদু তার ফ্যামিলিকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল যে পুরো পরিবারটা তার যেন শেষ হয়ে যাবে। আর সেই কালাজাদুর ভয়ঙ্কর সেই ঘটনা সে আমাকে তুলে ধরেছে আর কি, তার ফ্যামিলির সাথে যেটা ঘটে গেছে। আমি তাকে ব্যক্তিগতভাবেই প্রশ্ন করেছিলাম যে আসলে তোমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে অন্য ফ্যামিলিতে এর চাইতেও খারাপ কিছু ঘটতে পারে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা সেই ঘটনাটা শুনে আসি। সে আমাকে যেভাবে পাঠিয়েছে SMS মেসেঞ্জারে, আমি আপনাকে সেইভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। তখন আনুমানিক রাত 10টা হবে। আমার ছোট ফুপির বিয়ে। ছোট ফুপির বিয়েতে আমরা আসলে সেই বিয়েতে সবাই একটা যাওয়ার একটা আনন্দ যে বিষয়, সেই বিষয়টা আমরা সবাই একটু জড়িত ছিলাম। কিন্তু আমার এই ছোট ফুপি আবার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করত। সেই ছেলেটা যে কোনো মূল্যে আমার ছোট ফুপিকে বিয়ে করতে চায়। এই বিষয়টা পারিবারিকভাবে জানাজানি হওয়ার পরে ওই ফ্যামিলিতে আসলে এই মেয়েকে তারা বিয়ে দিবে না আর কি। এই ঘটনাটা আমরা যেটুকু পড়ে বুঝলাম আর কি। সে অনেকটা এব্রিভিয়েশন লিখছে, আমি ঘটনাটা অনেক বড় হবে দেখে আপনাকে সংক্ষেপে বলছি কিছুটা। তারপরে বিয়ের আয়োজনে যখন একটা সময় দেখা গেল, হঠাৎ করেই যখন দুপক্ষর ছেলে আসলো, মেয়েকে সাজাগোজা করা শুরু হলো, হঠাৎ করেই আমার সেই সেই ফুপির আর কি, ফুপির বমি হওয়া শুরু হলো। বমি হতে 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 একটা সময় এমন একটা পর্যায়ে আসলো, সে রক্ত বমি করা শুরু করলো। আর রক্ত বমি শুরু করার পরেই প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সে ওখানেই মারা গেল। এই বিষয়ে অনেক ডাক্তার বা অনেক করলাম আমরা ভাবলাম খাবারে কোনো হয়তো খারাপ কিছু থাকতে পারে, কিন্তু সে খাবার খায়নি, এখানকার খাবার খায়নি, সেটা ইনশিওর হলাম। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আসলে কেন এই ঘটনাটা আমাদের সাথে ঘটলো, এর বিশেষ কারণটা কি। কালাজাদু যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কখনো আমি বিশ্বাস করতাম না বা মানতাম না। আমার সে খালামণি তো হয়তো ওখান থেকে মারা গেল। তারপরে তাকে নিয়ে অনেক পোস্টমর্টম থেকে শুরু করে অনেক কাজ করলাম, কিন্তু তারপরেও কোনো কিছুই উত্তর আসছিল না। অনেক দিন পরে আমার সেই বন্ধুর চাচা, আমি কিন্তু বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি আপনাকে, বন্ধুর চাচা, মানে বন্ধুর চাচা, সে আবার একটা সময় হঠাৎ করে ভালো মানুষ, সে চলাফেরা করতে করতেই হঠাৎ করে স্ট্রোক করে যাও, তিনিও তৎক্ষণাৎ মারা যায়। এটা ফুপি মারা যাওয়ার বেশ 10 থেকে 15 দিনের মধ্যে এই ঘটনাটি ঘটে। আবার এরকম করতে করতে ফুপির যে বাবা, সেও একদিন
এইভাবে মারা যায়। স্ট্রোক করে অনেকটা তালগোল পাকানো একটা মৃত্যু। মানে কোনো কিছু প্রস্তুতি ছাড়া যদি কোনো কিছু হয়, মানুষ তো মারা যাবেই। কিন্তু এই মৃত্যুটা কেন অস্বাভাবিক মৃত্যু এই ফ্যামিলির জন্য আরকি। পরে অনেক কিছু খোঁজাখুঁজি করার পরে আ আমার একজন আমাদের ফ্যামিলির একজন পরিচিত কবিরাজের মাধ্যমে আমরা একটা দরবেশের কাছে যাই আরকি। উনি অনেকদিন থেকে এসব কুফরি কালাম এসব কাজ-টাজগুলো বন্ধ করে দেয়। তো উনার কাছে আমরা গেলাম। যাওয়ার সাথে সাথেই উনি আমাদের বলে উঠল, "তোমরা সবাই বাহিরে যাও। তোমাদের সাথে আমি পরে কথা বলব।" না আমরা তাকে চিনতাম, না উনি আমাদেরকে চিনত। এমন একটা সময়ে যেহেতু ওখানকার যারা খাতিনদার আছে বা যারা সাহায্য সহযোগিতা তারা আমাদেরকে বাহিরে বার করে দিল। বাহিরে বার করে দেওয়ার পর আমরা কিছুটা দাঁড় হয়েই থাকলাম। অনেকটা বিরক্ত লাগছিল আরকি। পরিবেশটা এইরকম সিচুয়েশনটা তৈরি হয়েছিল। তো বিরক্ত পরিবেশ তৈরি থেকেই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা এখন কি করব? এমন সময় ওখান থেকে সেই দরবেশ আমাদের ডাক পাঠালো। আমরা চলে গেলাম। যাওয়ার সাথে সাথে উনি বলছে, "তোদের ফ্যামিলির একটা ১ম এ মেয়ে মারা গেছে। তারপরে ২ টা ছেলে মারা গেছে।" হ্যাঁ, আমরা প্রশ্ন করার আগেই মনে করেন যে আমরা যে তার কাছে জানতে চাইবো, জানার আগে সে আমাকে এই কথাটা বলল। বা আমাদের ফ্যামিলিকে বলল আসলে আমরা বিশ্বাস না করেও পারছিলাম না। এমন একটা সময় বিশ্বাস যে না করব, বিশ্বাস করব না তার কারণ খুঁজে পাচ্ছিলাম না। আসলে কিভাবে এই সিচুয়েশনটাকে অবিশ্বাস করা যায়? আচ্ছা, অবিশ্বাস করার যেহেতু কোনো কারণ নেই, আবার বিশ্বাস করারও এক্সাক্টলি কারণ হয়তোবা কারো কাছ থেকে শুনেও থাকতে পারে। এইটুকু আশ্বাস। তারপর সে কিছু হাত থেকে কিছু পানি পড়ে আমাদের গায়ে ছিটে দিল আরকি। ছিটে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ওই পানিগুলো যেন যেখানে পড়ছে সেখানে কালো হয়ে গেল। কালো হয়ে যাওয়ার পর বলল যে, "তোদের বাসায় কুফরি কালাম করা আছে।" কুফরি কালাম করে ওই মেয়েকে মারা হয়েছে। মেয়ের চাচাকে মারছে, মানে মেয়ের ভাইকে মারছে, আবার তোমার বাবাকেও মারছে। এসব কিছু জানার পরে আমাদের ফ্যামিলি অনেকটা হতভম্ব হয়ে গেল। তখন সে আসলে বলল না যে কে মারছে। সে বলল যে একে বান পেনে বানাতে এটলিস্ট এই কথাটা আমি বুঝতে পারছি বান। এই বানটা কি এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে একটু পরে দিচ্ছি। তারপরে এর কারণেই সে মারা গেছে। আর বানটা কিভাবে করা হয়েছে? ২ টা শিং মাছের মাঝখানে একটা তাবিজ ঝুলে দেওয়া আছে, সেটা এক পুকুরের ভিতর আছে। ওখানে জিনবন্দি করে রাখা হয়েছে। ওই জিনটা আসলে যেভাবে করতেছে সেম ঐরকম করেই তোমার ফ্যামিলি থেকে আরও কিছু লোক মারা যাবে আরকি। এই বিষয়টা আমরা জানতে পারছি। তারপরে কিছু বলে ওঠার আগেই সেই শিং মাছটাকে আগে মারতে হবে। ওই তাবিজগুলো বন্ধ করা আছে সেগুলো নষ্ট করতে হবে। তাহলে আমাদের ফ্যামিলি থেকে আমরা বাঁচতে পারবো আরকি। এই বিষয়ে বলা হলো। সেই কথা মতো আবার ফকির আমাদের বাসায় যায়। বাসায় গিয়ে বিভিন্ন বালিশের ভিতর থেকে তাবিজ, তারপরে আমাদের যেখানে রান্না করি আগে তো আমরা যে সব মাটির এতে রান্না করতাম। তো ওই চুলা যেখানে আগুন ধরায় তার ১ হাত দূরত্বই আরও ওখান থেকে ২ টা তাবিজ বার করে। তারপরে পুকুর থেকে কিছু তাবিজ বার করে। কিন্তু শিং মাছটা যে ধরছে এটার প্রমাণ আমি এখনো পাই নাই। তবে আমি এগুলো দেখছি। এই তাবিজগুলোর ভিতরে কিছু চুল, কিছু প্লেট, কিছু কাপড়ের অংশ, কিছু সাদা কাপড়, কিছু হরিণের চামড়া, এগুলো আরকি লক্ষ্য করা গেছে। আমি সেখানে এসব দেখার পরে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম।
যে আসলে এইরকম কুফরি কালাম করে মানুষকে মারা হয়। তারপরে কিছুদিন পরে আ একটা পুতুল আনলো আরকি। বলল যে, "এই পুতুলটাও আপনাদের বশীকরণ করার জন্য বা করার জন্য ব্যবহার করতে।" আর পুতুলটা আ এমনিতেই আপনার সুতার কাপড়ের তৈরি পুতুল। কিন্তু পুতুলটার ভিতরে একটু লাল, লাল দাগ ছিল। তারপরে ২ পাশের হাতটা একটু কাটার মতো ছিল। মানে পুতুলটা অনেকটা একটা ভয়ংকর, ভয়ংকর একটা বিষয় কাজ করতো পুতুলটা দেখলেই আরকি। তো আমরা এখন ওই কাছে দরবেশের কাছে জানতে চাইলাম যে আমাদের কিভাবে এটা করেছে। তখন বলল যে পুরোপুরি নাম বলে নাই। বলল যে ওই মেয়ের একজন প্রেমিক ছিল আরকি। এই প্রেমিকই সবকিছু করছে। এখন এই মেয়ে যে ছেলের সাথে সম্পর্ক করত, তাকে বিয়ে না করে আপনাদের কথা মতো হয়তোবা বিয়ে করছে। যার কারণে বিয়েতে সম্মতি দিছে। তার কারণে এই ছেলেটা এই কাজটা করছে। কিন্তু এই ছেলেটা এসব করছে এটা সিউর। আর এগুলো এসব কারণেই বেশিরভাগ হয়। আমি এসব শোনার পরে অনেকটা বিশ্বাস করতে শুরু করছি যে না, এরকম ঘটনা ঘটতে পারে বা হতেও পারে। তারপর থেকে ওসব কেটে নেওয়ার পরে আমাদের ফ্যামিলিতে আর কোনো সমস্যা হয় নাই। এখন পর্যন্ত আর কোনো সমস্যা দেখা যায়নি। তখন থেকেই সবকিছু আমাদের পরিবারে ঠিকঠাক চলছিল। এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তবে এই কালাজাদু আমার বিশ্বাস এখন না করেও পারবো না বা বিশ্বাস করতেই হবে। কালাজাদু আছে এটা আমাদের বিশ্বাস করতেই হবে। আর কালাজাদুর মাধ্যমে বিভিন্ন খারাপ কিছু করা যায়। জিনদের মধ্যে আরকি জিনদের ব্যবহার করে এসব কালাজাদুর এগুলো তৈরি করা হয়। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজকের মতো এখানেই। এরপরে যদি কখনো ঘটনা সংগ্রহ করতে পারি, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব।